আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পুঁজিবাজার নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাইদুর রহমান। আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুইজন অতিথি, জনাব হাসান মাহমুদ বিপ্লব, আইনজীবী ও পুঁজিবাজার বিশ্লেষক। আমাদের সাথে আরও আছেন সাজ্জাদুর রহমান, বিজনেস এডিটর, দ্য ডেইলি স্টার। আপনাদের দুইজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারাও আমাদের সাথে যোগ দিতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে। আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আপনাকেও স্বাগত। হাসান ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বর্তমান বাজার পরিস্থিতিকে কীভাবে মূল্যায়ন করছেন আপনি? বাজার যদি আপনি ধরেন নভেম্বর থেকে বাজারটা পিক করা শুরু করলো, গত এক মাস কিন্তু বেশ খানিকটা লুজিং হয়েছে। আমরা দেখেছি যখন অক্টোবরে প্রচুর ডিভিডেন্ড এসেছিল তখন কিন্তু বাজারটা বেশ স্লো ছিল। তারপর কিন্তু বাজার প্রায় ধরেন 1200-1300 পয়েন্টের একটি গ্যাপ হয়। মানে দেখা যাচ্ছে যে স্বাভাবিক, অনেকেই বলছে যে অনেক অস্বাভাবিক, কিন্তু আমি দেখেছি যখনই একটা বড় অংশে ডিভিডেন্ড ঘোষণা হয়, এখন জানেন যে নতুন নিয়মে মাত্র দুবারই ডিভিডেন্ড হতো, আগে 4-5 বার যেটা হতো, এটি একটি হবে ডিসেম্বর ক্লোজিংয়ের জন্য, একটি জুন ক্লোজিংয়ের জন্য। তো ডিসেম্বর ক্লোজিংয়ে এখন ব্যাংক, তারপর লিজিং কোম্পানি প্লাস হচ্ছে ইন্স্যুরেন্সগুলি পড়ে গেছে, তো প্রচুর ডিভিডেন্ড আসছে। আর অন্যদিকে এই কোম্পানিগুলো থার্ড কোয়ার্টার আসছে যেগুলি জুন ক্লোজিং। তো এই সময় কিন্তু বাজার স্বাভাবিকভাবেই স্লো থাকে, কারণ আপনারা জানেন যে যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তাদের হাতে অনেক অপশন থাকে যে কোনটা রেখে কোনটা ডিভিডেন্ড, কারণ তারা তো শর্ট টার্ম বিনিয়োগ করেন না। যতক্ষণ পর্যন্ত এই ডিভিডেন্ডগুলি, আর্নিংগুলি আসতে না থাকে ততক্ষণ কিন্তু বাজারটা একটু টালটামাল থাকে। এবং দেখো, যেহেতু মাস শেষ হয়ে যাচ্ছে, এখন দেখবেন যে গত 2 দিন ধরে বাজার কিন্তু আস্তে আস্তে মুভ করার চেষ্টা করছে। এটি সবসময়ই হয়, ডিভিডেন্ডগুলো কোয়ার্টারগুলো চলে আসার পর বাজার কিন্তু একটা ভালো দিকে আবার বলতে চাচ্ছেন যে এই যে ডিভিডেন্ডের রেকর্ড ডেটের একটা প্রভাব আছে, এটা প্রভাব সবসময় থাকবে। যেমন ধরেন একটা বড় ব্যাংক যেটি মার্কেট ক্যাপিটালাইজেশন অনেক বড়, তার ডিভিডেন্ড এক্সপেক্টেড হয়নি। এরকম কিছু কোম্পানি, খুব ভালো কোম্পানির আর্নিং খারাপ এসেছে, আবার কিছু কোম্পানির ভালো এসেছে। যেগুলি ভালো এসেছে, ধরেন একটি মোবাইল কোম্পানিতে একটি লিস্টেড আছে, তার আর্নিং ভালো, আর্নিং যেগুলি ভালো সেগুলি পজিটিভ রেসপন্স করছে, আর যেগুলি খারাপ সেগুলি তো, তার মানে আমরা বুঝতে পারছি যে বাজারকে আমরা যতটুকু খেলি। বিপ্লব ভাই, আপনার কাছে আবার আমরা ঘুরে আসছি। সাজ্জাদ ভাই, আপনি যদি বর্তমান পরিস্থিতি একটু মূল্যায়ন করেন আপনার দৃষ্টিতে। না, ওভারঅল বাজার পরিস্থিতি আমি বলবো যে একদম খারাপ না। আমি পার্সিয়ালি ওনার সাথে এগ্রিড যে এটা আসলে আফটার ডিভিডেন্ড এই ধরনের কিছু ইম্প্যাক্ট মার্কেটে পড়ে, বাট এটা আসলে ওইভাবে প্যানিক হওয়ার মতো না। কিন্তু এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে মার্কেটের যে ট্রেন্ড, আপনি লাস্ট 2 উইকস 3 উইকস যদি আমরা দেখি যে কন্টিনিউ মার্কেটটা ফল করা। ইভেন এই যে থার্ড কোয়ার্টার বা জানুয়ারি মার্চ কোয়ার্টারে যাদের রেজাল্ট ভালো এসেছে সেই সব কোম্পানির প্রাইসও ডাউন হচ্ছে। সো এখানেই আমার কাছে মনে হয় যে এক ধরনের গেম প্লের এখানে রয়েছে বা মার্কেট ম্যানিপুলেশনটা রয়েছে। বিকজ জেনারেলি যেটা আমরা বুঝি বা জেনারেল ইনভেস্টর যেটা ধরবে যে কোম্পানির আসলে ফিউচার ভালো, প্রসপেক্ট ভালো, ইনকাম ভালো আসতেছে, সো সেগুলো তারা বাই করবে। তো এখানে আপনার তারপরেও দেখা যাচ্ছে মার্কেটগুলো অনেক ডাউন এই গত 3 সপ্তাহ ধরে, যেটা হয়েছে কন্টিনিউ 1-2 দিন বাদে। সো এখানে আমার মনে হয় যে রেগুলেটর এবং স্টক এক্সচেঞ্জ তাদের কিছু বিষয় দেখার আছে যে মার্কেটটা আসলে এভাবে বিহেভ করে কেন। এটা নর্মাল বিহেভিয়ার না, আপনি কন্টিনিউ পড়বে। সো এটা যেটা মনে হয় যে সাম পিপল উইল বেনিফিট, আপনার ইনস্টিটিউশন থেকে শুরু করে যারা অনেক বেশি টাকা এখানে ইনভেস্ট করে, যারা প্লে করে মার্কেটে, বেসিক্যালি তাদের জন্য এটা ভালো। 20% মার্কেটটা ডাউন করে আবার তারা বাই করবে, আবার তারা গেইন করবে, অ্যান্ড এগেইন স্মল ইনভেস্টর উইল লুজ। একটু সাপ্লিমেন্টারি প্রশ্ন করতে, যার হাতে ফান্ড যত বেশি থাকবে তার নিয়ন্ত্রণ ব্যবস্থা বা তার কর্তৃত্ব তো তত বেশি হবে। তো সেটা কি, মানে আপনি যে এখানে মাঝখানে একটি শব্দ যোগ করেছিলেন যে এখানে কিছু ম্যানিপুলেশন বা এরকম একটা শব্দ ইউজ করতেছিলেন, আসলে বিষয়টা কি এইভাবে ম্যানিপুলেশন না স্পেকুলেশন বলতে চাচ্ছেন? কারণ পুঁজিবাজার কিন্তু একটা স্পেকুলেশন, আমি বলবো ম্যানিপুলেশন এখানে, নট স্পেকুলেশন। আপনি ধরেন যে যখন ইনস্টিটিউটও এর মধ্যে এনগেজ হয়, আপনি ধরেন যে ব্যাংক হচ্ছে যে একটা ইয়ার এন্ড চলে গেছে, সো তাদের আবার এক্সপোজার লিমিটের একটা ব্যাপার আছে, সো তারা ইয়ার এন্ডে তারা প্রফিট বুক করছে। ওকে, ডিসেম্বর এন্ডে ধরে নিলাম যে তারা প্রফিট বুক করেছে। সো তারপরের থেকে আপনি দেখেন যে
বেসিক্যালি আমি মনে করি যে ব্যাংকগুলো ডিসেম্বরের মধ্যে তাদের প্রফিট বুক করেছে এবং এক্সপোজার লিমিটটা তারা লিমিটের মধ্যে রেখেছে, উইদিন দ্য লিমিট নিয়ে Within the আসছে। limit. যেহেতু বাংলাদেশ ব্যাংকের একটা প্রচন্ড প্রেসার এবং মনিটরিং আছে, yes. সেখানে আপনার কিন্তু এবং কোনোভাবেই ওইটা এক্সপোজার ব্রিজ করার কোনো সুযোগ নেই। রাইট, কোনো সুযোগ নেই এবং বাংলাদেশ ব্যাংক উইকলি সেটা মনিটর করে, আপনারা জানেন। তো এখানে আসলে আপনার বাংলাদেশ ব্যাংকের এক্সপোজার লিমিট নিয়ে কিছু বলার ব্যাপার আছে যে এটা কতটা আসলে সায়েন্টিফিক, আই ডাউট ইট এই বিষয়টা। তো ম্যানিপুলেশন বলছি যে যখন ধরেন যে আপনার ইন্ডিভিজুয়াল বড় ফান্ড ওনার যারা, এবং এর সাথে যখন আপনার ইনস্টিটিউশনও যোগ হয়, সো এটা হিউজ সাম অফ মানি দে ক্যান প্লে ইন দ্য মার্কেট। কেন আমি ম্যানিপুলেশন শব্দটার সাথে আপনার সাথে কেন দ্বিমত বা আর্গুমেন্ট করতে চাচ্ছি, যে আসলে এই শব্দটা আমাদের যে দর্শক যারা আছেন, বিনিয়োগকারী যারা আছেন, তারা কিন্তু আসলে এই শব্দটার সাথে নেতিবাচকভাবে পরিচিত। তারা এই যে বিষয়টাকে, আমি যেটা বলতে চাই যে একজন বিনিয়োগকারী সে কিন্তু তার যতটুকু বুদ্ধিমত্তা আছে সে খাটায় সেইটুকু বিনিয়োগ, এটা প্রাতিষ্ঠানিক হোক আর ব্যক্তিগত পর্যায়ে হোক। তো সেইখানে বিনিয়োগকারীর সচেতনতাটাই তো আমি মনে করি যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই, বাট যেহেতু আমাদের রেগুলেশন এবং ল, এখন রেগুলেশন যদি ভায়োলেশনের কোনো সুনির্দিষ্ট প্রমাণ না থাকে, তাহলে সেই জায়গাটাকে আমরা প্রমাণটা যারা বের করবে তারা যদি সেটা না করে, আপনি এই মার্কেট দেখেন, এই মার্কেট কখনো এভাবে যদি চলে, আমি বলবো আজকে টেলিভিশনে যে এটা কখনো স্মল ইনভেস্টর ফ্রেন্ডলি না। এই মার্কেটে যতই যাবে ক্ষুদ্র বিনিয়োগকারী তারা লস করবে এবং ইনস্টিটিউশন অ্যান্ড বিগ যারা ফান্ড ওনার দে উইল গেইন। সিম্পল, এই মার্কেটে এভাবেই গেমটা প্লে হয়। না, সেটা তো মার্কেটটা বিহেভ করে এভাবে, এটা সব জায়গাতেই করে, এটা সব জায়গায় একমত যে যার হাতে ফান্ড বেশি তার কন্ট্রোল বেশি, তার কর্তৃত্ব বেশি। তো বড় ফান্ড যারা ম্যানেজ করে, ইনস্টিটিউশন যারা, তাদের প্রফিটে, তাদের সাথে আমি আমার অভিজ্ঞতা থেকে আমি আপনার সাথে শেয়ার করতে চাই যেটা, যে একজন স্মল ইনভেস্টর হইলে সে কোনো না কোনো কারণে ধরেন একটা শেয়ার কিনছে, কোনো একটা মেসেজের ভিত্তিতে, হয়তো মেসেজটার ভিত্তি নেই, তারপরেও কিন্তু সে কিনে ফেলছে। কেনার পরে এই শেয়ারটা নিয়ে যে 6 মাস বা 1 বছর হোল্ড করবে, ওই পেশেন্স, ওই স্ট্রেংথ কিন্তু তার মধ্যে নাই। কিন্তু একটা ব্যাংক বা একটা বড় প্রতিষ্ঠান যদি এরকম একটা ব্যাড ইনভেস্টমেন্ট বা ভুল ইনভেস্টমেন্ট করেও ফেলে, সে কিন্তু এটা একটা সার্টেন পিরিয়ড হোল্ড করতে পারে। তো যার কারণে এই ইনস্টিটিউশনের সাথে কিন্তু ব্যক্তিগত বিনিয়োগকারীর এই একটা তফাৎ কিন্তু রয়ে গেছে। বিনিয়োগকারী কিন্তু ক্ষতি নিয়ে বা ক্ষতিগ্রস্ত হয়ে এসে বের হয়ে যায়, ইনস্টিটিউশন কিন্তু এটা হোল্ড করে বসে থাকে। আপনার আমি বলবো যে স্মল ইনভেস্টর সবার হয়তো এই ধৈর্যটা নেই, কিন্তু অনেকেই সেটা দেখিয়েছে। আপনি ফর এক্সাম্পল আমি যদি বলি যে তিতাসের কথা, আপনি দেখেন যে তিতাস ইজ এ গুড কোম্পানি, সবাই এটা প্রমোট করে যে ফান্ডামেন্টালি ভেরি গুড, প্রফিট ভালো। সো হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, আপনি লাস্ট ইয়ারে কি ঘটলো দেখেন। এইটা তো ধরেন 80 টাকার শেয়ার ইন 2 উইকস এটা নেমে আসলো 45 এ। এটাতে কিন্তু কোনো মার্কেট মেকানিজমের সাথে সম্পৃক্ত ছিল না, এটা কিন্তু ছিল গভর্নমেন্টের রেগুলেটরি বডির একটা ইস্যু। এক্স্যাক্টলি, সো রেগুলেটরি বডি, আপনি এখানে সবাই যদি এনগেজ হয়, আপনি ফর এক্সাম্পল বাংলাদেশের এই মার্কেটের বিগেস্ট রিস্ক, আমি ম্যানিপুলেশন যেটা বলি, ইট ইজ ইনসাইডার ইনফরমেশন। আপনি বলি যে একটা ব্যাংকের এ গ্রুপ অফ পিপল কোর, তারা জানে যে তাদের আর্নিং কি হবে, তাদের নামে কিনবে না, তারা অন্যদের নামে কিনে এটা প্লে করবে, দ্যাট ইজ ম্যানিপুলেশন। আবার আসছে বিপ্লব ভাই, এইখানে সাজ্জাদ ভাই কিছু বিষয় এখানে পয়েন্টের অবতারণা করেছেন। আপনারা দুইজনেই বাজারে সক্রিয় অবস্থানে আছেন, আপনি এই সাজ্জাদ ভাইয়ের এই পয়েন্টের আলোকে কিভাবে? না, ম্যানিপুলেশন যে আপনার 96 সালে হয়েছিল বা 2010 সালে হয়েছিল, এটা অস্বীকার করা যাবে না। আনফর্চুনেটলি ম্যানিপুলেশনের কোনো শাস্তি আমরা, এটা কাঠামোগত ব্যর্থতা হোক বা যাই হোক, কিন্তু 2010 সালেরটা কিন্তু রেকর্ডভুক্ত, তখন সিডিবিএল ছিল প্রতিটি করার। এখন প্রবলেম হচ্ছে যখন আপনি শাস্তি নিশ্চিত না করতে পারবেন, আইনজীবী হিসেবে আমরা দেখি, তখন দেখা যাবে কি যে সত্যিকারে কিছু ম্যানিপুলেশন হবে। এবং ম্যানিপুলেশন যে কিছু হয়নি এটা বলা যাবে না, এই কারণে ধরেন কিছু ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট অত্যন্ত আন্ডার ভ্যালুড ছিল, তারা তাদের ভ্যালু হয়েছে। এই ফাঁকে কিছু খুবই দুর্বল মৌলভিত্তির, বিশেষ করে ব্যাংক এবং ফাইন্যান্সে, এগুলি কিন্তু 100% 200% পর্যন্ত হয়ে গেছে। এই 1 মাস পড়ার মধ্যে দেখা গেছে সেগুলি সবচেয়ে ব্যাডলি এফেক্টেড। যেমন ধরেন আমি আপনাকে বলি, হঠাৎ করে একটা শিপিং কোম্পানি বাংলাদেশ, মানে শিপ বিল্ডার কোম্পানি লিস্টেড হলো, প্রতিটা পেপারে যে শিপ বিল্ডিং এর অবস্থা খুব ভালো বলে টোলে, বাংলাদেশে বিশাল শিপ বিল্ডিং এর অপার সম্ভাবনা বলে টোলে, আপনার শেয়ারটা যে দামে ছিল এখন তার 1/3 এবং গত 2 বছর ডিভিডেন্ড দিতে পারছে না। তার মানে হচ্ছে ম্যানিপুলেশনের মধ্যে আপনি দেখেন যারা বড় পুঁজি হোল্ডার,
তারা কিন্তু একাধারে আবার প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ারও হোল্ডার। এখন দেখবেন যেমন গত 2-3 বছর ব্যাংক যখন খুব কম দাম ছিল, মানে আপনিও দেখেছেন যে অনেকগুলি 25% ডিভিডেন্ড 11-12 টাকা, এটি আপনারও যেহেতু আপনি একটা ইনস্টিটিউশন চালান আপনাকে মানে ভাবিয়ে তুলেছে, তখন কিন্তু রোজ ব্যাংক সম্পর্কে নেগেটিভ তথ্য দিত। এবং এবার যখন ব্যাংক লিজিং বাড়লো, একটি নেগেটিভ খবরও কিন্তু কোনো পত্রিকায় নেই। তার মানে হচ্ছে কি বিনিয়োগকারীদেরকে বোঝানোর চেষ্টা করেছি, কমিউনিকেট করেছি যে আপনি লো পি শেয়ারে থাকেন। এখন প্রবলেমটা হচ্ছে আমাদের দেশের বিনিয়োগকারীরা 2010 সালে যে ধস খেয়েছে, আবার যাদের প্রত্যক্ষ পুঁজি, যেমন আমরা আসলে মিলিয়ে ফেলছি কি যে প্রত্যেক বাজারে কিছু থাকে ট্রেডার, কিছু থাকে বিনিয়োগকারী, স্মল বিনিয়োগকারী আবার স্মল ট্রেডারও আছে। যেমন ধরেন 1 লক্ষ লোকের প্রত্যক্ষ জীবিত এখানে, তাদেরকে যদি আমরা বলি একটা শেয়ার আটকে গেলে 6 মাস 1 বছর ধরবে, তার সংসার চলবে কিভাবে? তো এই ট্রেডারদের জন্য একটা আলাদা সারা ওয়ার্ল্ডেই হয় কি যে 1 মাস বা 1.5 মাস ধরেন তাদের ওই রেগুলেটরি ট্রেডিংয়ের ব্যবস্থা করেন। তো আমাদের বড় প্রবলেম হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে, আমরা অনেক ক্ষেত্রে যেমন ওই ম্যানিপুলেশন হলো, আবার অনেক ক্ষেত্রে হচ্ছে ম্যানিপুলেশন না হলেও আমাদের একটা ভয় থাকে যে ম্যানিপুলেশনের। বাজারকে স্বাভাবিক গতিতে চলতে দেওয়ার ক্ষেত্রে যা যা করার দরকার অনেক ক্ষেত্রে সেটা আমরা করতে পারি না। কেন? কারণ এক্ষেত্রে ধরেন ওই পার্শ্ববর্তী ভারতের ধরেন ইন্ডেক্স 7,000 থেকে 14,000 হয়েছে, 14,000 থেকে নেমেছে এখন 28,000। মাঝখানে অনেকবার ডিবাকেল হচ্ছে, কিন্তু পরিবর্তন হয়েছে, অনেক উত্থান পতন হয়েছে, আবার ঠিক হয়ে যায়। মানে ধরেন আপনি একটা যে 6 মাস বা 1 বছরের মধ্যে, কিন্তু আমাদের 2010 সালের যে ক্ষত, এটি কিন্তু এখনো অনেক বিনিয়োগকারী। আরেকটা আপনাকে বলবো যে রিসেন্টলি কিছু ইনস্টিটিউশন যাদের নেগেটিভ ইকুইটি, তাদেরকে চিঠি পাঠাচ্ছে যে তোমরা এই নেগেটিভ ইকুইটি স্যালেন্ডার না করলে উইল গো টু লিগ্যাল অ্যাকশন। মানে এরকম আমি গতকালকেও আমাকে আমার যেহেতু আমি আইন পেশায় আছি বলেছে। তো এটিও কিন্তু বাজারের জন্য বিপদ। এত বছর পর এসে এই যে জিনিসগুলি এবং নেগেটিভ ইকুইটিতে আসলে আরও কতদিন চলবে, কিভাবে চলবে, এটি নিয়েও ভাবার অবস্থা হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাজার পড়ার সময় কিছুটা নেগেটিভ ইকুইটিরও প্রভাব থাকে, কারণ ওইখান থেকে তখন ওই ইন্টারেস্টটা কমাবার জন্য কিছু সেল আসে। তবে যেটি বলছি যে বাজার কিন্তু আগের থেকে অনেকটা স্ট্রং হয়েছে, মনিটরিংও জোরদার হয়েছে, কিন্তু পুরোপুরি যে বিনিয়োগকারীর স্বার্থ রক্ষা, কাঠামোগত কিছু উন্নতি তো হয়েছে 2010-এর এই পরিবর্তনের পরে। আপনার কাছে আবার আসবো বাবু ভাই, সাজ্জাদ ভাই, আমরা এই জায়গাতে একমত কিনা যে কাঠামোগত আর 2010 সালের তুলনায় আমরা কি অনেক জায়গায় এগিয়ে আসছে কিনা? অবশ্যই অনেক জায়গায়। আপনি লিগ্যাল মানে কাঠামো বলতে আমি লিগ্যাল এবং ইনফ্রাস্ট্রাকচার দুই দিক থেকে, এবং আমাদের বিনিয়োগকারীদেরও তো আমরা দীর্ঘদিন যাবত চেষ্টা করছি যে সচেতনতা বৃদ্ধি করার জন্য। আজকে আমাদের এই অনুষ্ঠান বা আপনি কষ্ট করে এখানে আসছেন, উনি আসছেন, আমি আসছি, আমরা আসলে এখানে কথা বলার উদ্দেশ্যই কিন্তু আমাদের বিনিয়োগকারীদেরকে সচেতন করা। তাদেরকে যদি আমরা আমাদের এই আলোচনার মাধ্যমে তারা যদি কিছুটা দিক নির্দেশনা পায়, কিছুটা সচেতন হয়, এবং তারপরে যদি তারা লাভবান হয়, সেইখানেই কিন্তু আমাদের সার্থকতা। তো আপনার এই কাঠামোগত উন্নতি হওয়ার ফলেও যদি আমাদের বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেই কাঠামোগত আরও কি উন্নতি করা প্রয়োজন মনে করেন? না, কাঠামোগত এক হচ্ছে যে আপনার রেগুলেটরি বিষয়, তো অনেক রেগুলেশনস ল এসেছে আপনার 2010, এবং সেটার আপনি ইমপ্লিমেন্ট দেখতে পারেন যে ট্রাইব্যুনালও স্পেশাল একটা ট্রাইব্যুনাল হয়েছে ওই ধরনের কেসগুলো ডিসলভ করার জন্য, এবং যেটা হয়েছে 2 দিন আগে একটা কেস এরকম ডিসলভ হয়েছে, বড় একটা কেস। সো আমি বলবো যে ওগুলো হয়েছে, কিন্তু এখানে বাস্তবায়নের ক্ষেত্রে আসলে আমাদের তো এটা একটা জাতীয় সমস্যা, নট অনলি যে স্টক মার্কেট। সো আইন বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের প্রতিটা স্টেজেই আমাদের দুর্বলতা রয়েছে, এবং সেটা ক্যাপিটাল মার্কেটেও রয়েছে। কিন্তু আমি সব থেকে বড় যে চেঞ্জটা বলবো যে 2010-এর পরে, সেটা হচ্ছে আপনার টেকনোলজিক্যাল চেঞ্জ। এখন আসলে পৃথিবী পুরোটাই আসলে রান বাই টেকনোলজি, ডিজিটালাইজড ওয়ার্ল্ড। এখন মার্কেটে আপনি কি হচ্ছে, কি বিহেভ করছে, আমি মনে করি যে এগুলো টেকনোলজির মাধ্যমেই ডিটেক্ট করা সম্ভব। এবং এখানে রেগুলেটরের যে বিষয়টা হচ্ছে যে তাদের ক্যাপাসিটি বিল্ড আপ করা, যে তারাও যে, তো আপনি ধরেন যে এই যে হ্যাকাররা আসলে তো তারা আপনি যে টেকনোলজি মানুষ ইউজ করে তার থেকে একটু তারা অ্যাডভান্স চিন্তা করে। সো এখানে কিন্তু আপনি রেগুলেটর যে টেকনোলজি ইউজ করবে, যারা মার্কেটে প্লে করতে চায় তারা কিন্তু একটু অ্যাডভান্স চিন্তা করবে। সো রেগুলেটরদের এটাও একটু বুঝতে হবে, এবং তাদের ওইভাবে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টটা তাদের করতে হবে। আমি মনে করি যে এটাই এখন
খুব ইম্পর্টেন্ট বিষয় মার্কেটের, যেহেতু এভরিথিং টেকনোলজিতে হচ্ছে এবং ফিউচারে আপনি জানেন যে আমরা সবাই আসলে মোবাইলে বা ঘরে বসেই আমরা ট্রেড করতে পারবো, এই সময় তো আসতেই হবে। এখন চলে আসছে, হ্যাঁ, এখনো চলে আসছে, আসছে তবে কিছু এখনো কিছু আমাদের ক্ষেত্রে। এটা তো প্র্যাকটিস হয় না, বাট অপরচুনিটি কিন্তু আমাদের জন্য তৈরি হয়েছে। সো যে কারণে আপনার এই টেকনোলজির বিষয়ে আমি মনে করি যে আপনারাও মার্চেন্ট ব্যাংক মার্কেটে একটা ইম্পর্টেন্ট প্লেয়ার, তাদেরও এই বিষয়গুলো আসলে প্রমোট করা এবং রেগুলেটরদের সাথে এনগেজ করার আমি মনে করি যে এটা সুযোগ রয়েছে এই ব্যাপারগুলোতে। ধন্যবাদ সাজ্জাদ ভাই। হ্যাঁ বাবু ভাই, যেটা বলছিলেন যে মার্জিন লোনের যে বিষয়টা বলতেছিলেন, তো মার্জিনটা তো আসলে আমরা যেটা মনে করি এটা এখন একটা মার্কেটের জন্য একটা বার্ডেন হয়ে আছে, তো এটা থেকে তো আমাদের বের হওয়া উচিত। যে বিষয়টা আপনি বললেন যে বিনিয়োগকারীদেরকে চিঠি দেওয়া হচ্ছে, তো আমরা তো মনে করি যে বিনিয়োগকারীদের স্বতঃস্ফূর্তভাবে ওই সংশ্লিষ্ট ব্রোকার বা মার্চেন্ট ব্যাংকের সাথে এসে বসে আলাপ আলোচনার মাধ্যমে এটা একটা সেটেলমেন্টে চলে যাওয়া, কারণ আমরা যেটা দেখি। না, আমি আপনার সাথে একমত, কিন্তু প্রবলেম হচ্ছে আপনাদের না, দু একটা প্রতিষ্ঠান বলছে যে আমরা এটা জেনারেলি কোনো প্রতিষ্ঠান, আমরা জেনারেলি বাজারের জন্য যেটা বলতে চাই, সব প্রতিষ্ঠানই চিঠি পাঠাচ্ছে যে আপনারা আসেন, এইটা নিয়ে আমরা বসে সেটেল দ্য ম্যাটার, সেটা অন্য জিনিস। আর একটা হচ্ছে আপনি বলছেন যে একে তো নেগেটিভ ইকুইটি হয়ে গেছে, প্লাস উই উইল টেক লিগ্যাল অ্যাকশন। হ্যাঁ, তো এই জিনিসটা কিন্তু ধরেন একটা কোম্পানি, আমি নাম বলবো, একটা ব্রোকারেজ হাউস কিন্তু বিনিয়োগকারীদের যথেষ্ট, মানে একে তো তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, প্লাস তাদের বাসার থেকেও কিছু টাকা এনে দিতে হয়েছে। তো আমি সেটার কথা বলছি। আপনি যেটা বলছেন বিং এ মার্চেন্ট ব্যাংক বলেন বা প্রতিষ্ঠানের প্রতিও আমরা চাই যে আনলিমিটেড পিরিয়ডে তো এই নেগেটিভ ইকুইটি থাকতে পারে না। একটা জায়গায় এসে যেভাবেই হোক, অবলম্বন হোক বা যেটা হোক, বিনিয়োগকারীকেও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে। আমি বলছি যে অ্যাপ্রোচটা হতে হবে যে আপনি পজিটিভ, যে আপনি আসেন, যে যেমন ধরেন আপনার একটা 10 সালের শেয়ার কেনা আছে, যেটা ইন্টারেস্ট সহ যোগ করে দেখা যাচ্ছে যে আগামী 10 বছর থাকলেও এটার কোনো ভবিষ্যৎ নাই, তখন হবে কি, তখন বিনিয়োগকারীদেরকে বলে ব্যাংকগুলোও কিন্তু অনেক লস কাভার নিচ্ছে, মানে প্রতিষ্ঠানগুলো কেউ 80 কোটি 70 কোটি প্রভিশন করে করে। কারণ বাজারের জন্য একসময় দেখা যাবে যে আপনাকে সুস্থ বাজার হতে হবে। আর একটা জিনিস আমি আপনার এই প্রোগ্রামের মাধ্যমে বলবো যে এটি ভেবে দেখার বিষয়, ক্ষুদ্র বিনিয়োগকারীদের আসলে কখনোই মার্জিন রুলে যাওয়া উচিত না, বা যারা বাজার খুব ভালো বুঝেন না। কারণ ক্যাপিটাল মার্কেটে যেমন ধরেন কোরিয়া উপদ্বীপে একটা জাহাজ আমেরিকা পাঠায় দিল, এতে কিন্তু চীনে এই 2-3 দিন আগে প্রায় 100 শেয়ারের বায়ারই ছিল না। মানে এই যে ঘটনা, মানে আপনি কোরিয়া উপদ্বীপে আমেরিকা একটা জাহাজ পাঠালে, যে বা ধরেন কোরিয়া উপদ্বীপ থেকে যদি একটি মিসাইলও ছোড়া হয়, বাংলাদেশেও দেখবেন আপনি 500 পয়েন্ট নাই, মানে বিশ্বযুদ্ধের মতো অবস্থা। তো তার মানে হচ্ছে পুঁজিবাজার এমন যায়, কিন্তু আপনার টাকা যদি হয়, শেয়ারটা যদি 3 ভাগের 1 ভাগও হয়, আবার যখন অবস্থা পৃথিবীর ঠিক হয়ে যাবে তখন কিন্তু আপনি আপনার টাকা ফেরত পাবেন। কিন্তু মার্জিন রুলের প্রবলেম হচ্ছে কমে গেলে মার্জিন কল আসে, প্লাস যত বছর রাখবেন অ্যাকুমুলেটেড ইন্টারেস্ট যোগ হয়ে এটি আসলে বিস্ফোরণের মতো হয়ে যাবে। সারা ওয়ার্ল্ডেই আসলে মার্জিন রুলটা ইউজ করে ফাস্ট ট্রেডাররা, যারা ধরেন খুব তাড়াতাড়ি লোন নিল, আবার মানে এটা একটা আলাদা বৈশিষ্ট্য। অ্যাকচুয়ালি মার্জিন লোনের আপনি যদি আইনটাও পড়ে দেখেন, এখানে কিন্তু শর্ট টার্ম সেটেলমেন্টের জন্যই কিন্তু আমি সাজ্জাদ ভাই আপনার কাছে একটু আসবো, যে দেখেন এই মার্জিন লোন নিয়ে বাবু ভাই যেটা বলতেছিলেন, এখন মার্জিন লোন ইউজের ক্ষেত্রে আমাদের বিনিয়োগকারীরা যারা আছেন ইন্ডিভিজুয়াল লেভেলে, তাদের যদি সচেতনতা না বাড়ে, তারা যদি এই ব্যাপারে যথেষ্ট জ্ঞানী না হয়, তাহলে তো রিস্ক তাদের জন্য বেড়েই যাচ্ছে। তো তাদের কি করণীয় উচিত? তাদের আসলে করণীয়, আপনার উনি যেটা বললেন যে এটা আসলে স্মল ইনভেস্টরদের জন্য না, অবশ্যই 100%। আর লোন ইউজের ক্ষেত্রে সেটাও আমি বলবো যে আইন বাস্তবায়নের ক্ষেত্রে যে একটা আমাদের জাতীয় সমস্যা, সিমিলারলি লোন ইউজের ক্ষেত্রেও এটা আসলে একটা, আপনি টপ টু বটম আপনি বাংলাদেশের বিগ বিজনেসম্যান দেখেন, লোন নিয়ে তারা ডাইভার্ট করে, এটা করে ওইটা করে, সো প্রপারলি ইউজ করতে পারে না, আলটিমেটলি ডিফল্ট হয়। সো সিমিলারলি এখানে আসলে আমি না বুঝে মার্জিন লোনটা নিচ্ছি এবং একটা স্টক কিনছি, সেটা আমি আসলে জানি না। একেবারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা রিউমারের উপরে ভিত্তি করে সে একটা বিনিয়োগ করে। এখন নিজের টাকা যদি হয়, আমি আপনাকে যে কথাটা একটু আগে বলছিলাম যে একজন বিনিয়োগকারী নিজের টাকা হলে সে কিন্তু 6 মাস 1 বছর ধৈর্য ধরলে হয়তো বা সেই জায়গায় আবার পৌঁছে। কারণ শেয়ার মার্কেটের একটা বৈশিষ্ট্য আছে, আপনি যদি দেখবেন যে কোনো একটা শেয়ারের প্রাইস যদি একবার কোনো জায়গায় রেস্ট করে, সেটা আবার একটা সময় পরে কিন্তু ঘুরে ওই জায়গায় রেস্ট করবে। এখন আপনার নিজের টাকা যদি হয়, আপনি কিন্তু একটু পেশেন্স নিয়ে অপেক্ষা করতে পারবেন। হয়েছে তো আপনি 96-এর পরে যেটা হয়েছে যে আপনার ওই সময়ে যারা হাই প্রাইসে কিনেছে, তারা যদি 2010 পর্যন্ত সেই শেয়ারটা ধরে রাখে, so they gain several times, 100 times gain নিয়ে বের হইছে। সো ওইটা তো একটা নরমাল থিওরি, এটা হবে, বাট সময়টা কত? ওই টাকাটা আসলে ব্যাংকে রাখলেও তো আপনার 3 গুণ 4 গুণ হতে পারে। সো বিষয়টা হচ্ছে যে আমি মনে করি যে মার্জিন লোন আসলেই যারা খুব, এটা আসলে মানে
ফান্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটু সর্ট অফ আপনার এক্সপার্ট হতে হবে যারা এক্স্যাক্টলি যারা সেটা বুঝতে পারে। এফিশিয়েন্ট না হইলে তার মার্জিনটা আসলে ইউজ করা উচিত না। এবং পুঁজি তার দুইভাবেই এফিশিয়েন্ট হওয়া উচিত। একটা হলো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা কিভাবে হবে সেই সম্পর্কেও তার স্পষ্ট জ্ঞান থাকা উচিত, এবং বাজারের মুভমেন্ট বা কোথায় সে বিনিয়োগ করবে, কোন পর্যায়ে বিনিয়োগ করবে সেই জায়গায়ও তার নিজের দক্ষতা থাকা দরকার। একটি কথা বলে রাখি, আমাদের এখানে নিয়ম হচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট খোলার 1 মাস পর্যন্ত কেউকে লোন দিতে পারবেন না, পরে সবাইকে কিন্তু সারা ওয়ার্ল্ডের মার্জিন রুলের নিয়ম হচ্ছে যিনি দিবেন আর যিনি নিবেন, মানে যে দিবেন সেই ঠিক করবে কাকে আমি মার্জিন রুল দেব, কে কত দক্ষ। এইটা যদি হয় তাহলে তো রিস্কটা প্রতিষ্ঠান এবং যে নিবে তার উপরে এটা পড়তে গেলে, এবং সেই সব মার্কেটে এফিশিয়েন্টলি হয়। সবাই আসলে ওয়ার্ল্ডে এরকম আমাদের মতো উন্মুক্ত মার্জিন রুলের অধিকারী হয় না। মানে ধরেন অনেককে দেখছে খুব ভালো ট্রেডার আমেরিকায়, তাকে 1 টাকা 100 টাকাও দিতে পারে, আবার অনেককে দেখা গেছে 1 টাকাও দেবে না। কারণ হচ্ছে ব্যাংক আপনার ধরেন নর্মাল লোনের ক্ষেত্রে ব্যাংকের কিন্তু এখন ডিসক্রিপশন আছে, যে কোনো গ্রুপকে চাইলে তো সে লোন দেয় না, যাকে মনে করে যে এই গ্রুপ বাংলাদেশে যারা ভালো করছে, প্রাণ গ্রুপ বলেন, আরএফএল বলেন, বা যারা এই লোনগুলো ঠিক মতো ফেরত দিচ্ছে তাদেরকে কিন্তু হিউজ সিন্ডিকেশন করে লোন দিচ্ছে। যাদের বিজনেস ট্র্যাক রেকর্ড ভালো, রিপেমেন্টের ট্র্যাক রেকর্ড ভালো, তাদেরকে স্টক মার্কেটেও যেরকম যেসব বিনিয়োগকারীরা সফল তাদের ক্ষেত্রে আসলে লোনটা এইটা যদি এসএসসি এইটা মানে যারা লোন দেয় তাদের ডিসক্রিপশনের উপর ছেড়ে দিত তাহলে কিন্তু বেটার হতো। তাহলে যে কেউ ধরেন আপনি কালকে একটা অ্যাকাউন্ট খুলে 1 মাস পর 1 কোটি টাকা জমা দিয়েই 50 লাখ বা মার্জিন রুলটা চেতে পারতেন না। তাহলে হতো কি আপনি তার ট্র্যাক রেকর্ডটা পরীক্ষা করতেন, তখন হতো কি প্রতিষ্ঠানের উপর দায় বর্তাতো, কারণ প্রতিষ্ঠান তো সাবসিডিয়ারি কোম্পানি। মূল ব্যাংক বলতো তখন তার দায়বদ্ধতা বাড়তো, সে এমন কেউকে লোন দিত না, তখন তো তার চাকরি নিয়ে টানাটানি। আর এখন তো বলতেই পারে যে যেহেতু এসএসসি রুল আমাকে দিতে হয় আমি দিচ্ছি। যে আমাদের কিন্তু একটা সবসময় একটা অভিযোগ আছে যে ভালো কোম্পানি বা বড় কোম্পানিগুলো আমাদের এখানে তালিকাভুক্ত হচ্ছে না। আসলে আমরা কিন্তু সত্যিকার অর্থেই দেখছি যে আমাদের দেশে যেই পরিমাণ রেজিস্টার্ড কোম্পানি আছে তার তুলনায় লিস্টেড কোম্পানির সংখ্যা অত্যন্ত কম। তো আপনি একজন বিজনেস রিপোর্টার হিসেবে আপনার তো এগুলো খুব ক্লোজলি মনিটর করার সুযোগ, এই বিষয়টা সম্পর্কে যদি। রাইট, আপনি খুবই সম্পূর্ণ একমত আপনার সাথে যে ভালো কোম্পানি আসলে আমাদের মার্কেটে আসছে না। আপনি দেখেন যে গত কয়েক বছরে যেসব কোম্পানি এসেছে মোস্টলি এর মধ্যে টেক্সটাইল কোম্পানি, সো তারা এদের থেকে অনেক ভালো টেক্সটাইল কোম্পানি বাংলাদেশেই আছে। আমি নাম বলতে পারি যে তারা কেউই মার্কেটে আসে না, তারা অনেক এক্সপান্ড করছে, কেউ আসে না। আপনি যদি বাংলাদেশের টপ 20 বিজনেস গ্রুপ আপনি যদি দেখেন, এর মধ্যে আপনি দেখবেন, আমি যদি বলি যে স্কয়ার গ্রুপের কয়েকটা কনসার্ন আছে, আপনি টপ 20-র মধ্যে বেক্সিমকো আসবে, বেক্সিমকোর আছে, আপনি ধরেন যে এসিআই এর 2-3টা আছে, প্রাণের একটা আছে, দুটো আছে। সো আপনি কিন্তু এছাড়া আসলে বিগ গ্রুপ আপনি আবুল খায়ের বলেন, আকিজ বলেন, মেঘনা বলেন, পার্টেক্স বলেন, যারা আসলে হাজার হাজার কোটি টাকা তাদের টার্নওভার, এবং তাদের ব্যাংকেও ধরেন যে এই যে নামগুলো বললাম, ব্যাংকের লোন নিয়ে তাদের স্ক্যামও নেই, তারা রেগুলার পে করে, গুড বরোয়ার, এদের পিছেই ব্যাংকগুলো আসলে এদের ধরার জন্য কম্পিট করে। এইসব কোম্পানি আসলে কেন আসে না? আবুল খায়ের এত বড় একটা স্টিল মিল করলো, সো পুরোটাই ধরেন যে আপনি মানে ডেট মার্কেট থেকে, ব্যাংক থেকে লোন নেওয়া, সিম্পল। এটা তো পৃথিবীতে আসলে এই কেসগুলো রেয়ার। সো এটা কেন, এগুলো নিয়ে আমি মনে করি যে একটু স্টাডি করা দরকার। মার্চেন্ট ব্যাংকেরও এখানে একটা রোল আছে এই নতুন নতুন কোম্পানি আনার ক্ষেত্রে, যে আসলে কেন তারা আসে না। এই যে ট্যাক্স বেনিফিট, আপনি লিস্টেড হলে সে সরাসরি 10 পার্সেন্টেজ পয়েন্ট গ্যাপ পাচ্ছে, 25% তার ট্যাক্স হবে, আর নন লিস্টেড হলে 35। সো এই যে হিউজ ট্যাক্স বেনিফিটটা, সেটাও তারা কেন নিতে চায় না? খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে আপনি মার্কেটে আসলে তার এত টাকা, 100 কোটি টাকার জায়গা মানে 10 কোটি টাকা তার সেভ হয়ে যাবে ট্যাক্স পেমেন্টে, 100 কোটি যদি প্রফিট হয়। সো আপনি তো বিষয়গুলো নিয়ে আপনারা একটু স্টাডি করা দরকার যে এটা আসলে কেন আসে না, এবং সেই অনুযায়ী আপনারা মার্চেন্ট ব্যাংক, এসসিসি, ডিএসসি এবং সরকারের কাছে আপনারা প্রপোজাল দিতে পারেন যে আসলে কোম্পানিগুলো কেন আসে না, কি করে না। আমি জানি পার্সোনালি কয়েকটা কোম্পানির সাথে এইসব বিষয় নিয়ে আমরা রিপোর্টও করেছি। এরা হচ্ছে প্রপারলি ধরেন, এক হচ্ছে যে অনেকে ওনারশিপটা শেয়ার করতে চায় না, সে মনে করে যে আমি এটা অনেক কষ্ট করে একটা কোম্পানি ডেভেলপ করেছি, বিল্ড আপ করেছি, সো এটা শেয়ার সে দিতে চায় না, বিকজ সে বলে যে আমি অনেক রিস্ক নিয়ে, আমি যখন মানে সোল ওনার, আমি অনেক রিস্ক নিয়ে অনেক ডিসিশন নিতে পারি, কাজ করতে পারি, লিস্টেড হলে সেটা আমি অনেক সময় করতে পারবো না।
ট্রান্সপারেন্সির একটা ব্যাপার আছে, সেটা ধরেন যে সে তখন। সাজ্জাদ ভাই, আমরা আপনার কাছে আবারও আসছি। বিপ্লব ভাই, সাজ্জাদ ভাইয়ের বক্তব্যটা আপনি শুনলেন যে কেন আমাদের ভালো কোম্পানিগুলো আসছে না, সেক্ষেত্রে আসলে আমাদের কি করণীয় আছে? প্রথম কথা হচ্ছে, একটা তো বেসরকারি কোম্পানিগুলো আসছে না, এখানে অনেকগুলো নিয়ম কানুন মানতে হয় লিস্টেড হলে। এটি একটি, আপনি দেখেন টপ 20 ফার্মাসিউটিক্যাল কোম্পানির মধ্যে মাত্র 5টা লিস্টেড, এবং সেকেন্ড যে ইনসেপ্টটা এখন ভালো করছে সেও নেই। এটি আমাদের ওই যে একটা উদ্যোগ নিতে হবে, লিস্টেড হলে কি কি বেনিফিট, যে লিস্টেড হওয়ার আগে স্কোয়ারের অবস্থান কি ছিল, আজকে কোথায়, বা রেনেটার, এগুলি নিয়ে ফার্মাসিউটিক্যাল কোম্পানির কাছে কিন্তু আপনি যেতে পারেন। আর একটা বড় দুঃখজনক কথা হচ্ছে, সরকার কিন্তু 2010 সালে নীতিগতভাবে সম্মত হয়েছিল 26টা ভালো সরকারি কোম্পানি ছাড়ার জন্য। আনফরচুনেটলি তার একটি কোম্পানি বাজারে আসেনি। আমি সাপ্লিমেন্ট কোশ্চেন করতে চাই। আপনি যে একটা ফার্মাসিউটিক্যালসের নাম দিয়ে শুরু করলেন, আপনারা সাজ্জাদ ভাই বলতেছিলেন যে আপনার 10% ট্যাক্স গ্যাপ আছে, এইটা কেন নিচ্ছে না ওনারা? তা আসলে এই যে ট্যাক্সের যে স্ট্রাকচারটা আছে, এটাকে আপনারা মনে করতেছেন যথাযথ, নাকি সেখানে আরো কিছু করণীয় আছে আমাদের? এই বিষয়টা সম্পর্কে আপনার আরেকটু করা যেতে পারে। লিস্টেড অ্যান্ড নন লিস্টেডের মধ্যে যদি ধরেন 20% গ্যাপ হয়, তাহলে এটি অনেক কোম্পানি তখন হয়তো আরও বেশি উদ্বুদ্ধ হবে। অনেক ক্ষেত্রে লিস্টেড করার জন্য কিন্তু হয়, কারণ লিস্টেড করলে দেখা যায় যে স্বচ্ছতা আসলে ট্যাক্স একটু কম হলেও লং রানে গভর্নমেন্ট বেশি ট্যাক্স পায়, কারণ সেগুলি সমস্ত মানে আপনার ইন্টারন্যাশনাল অডিট সিস্টেম মানতে হয়, অনেক এসএসসি রেগুলেশন থাকে। আর এখন তো শুধু জয়েন্ট স্টক কোম্পানিতেই তারা পার পেয়ে যাচ্ছে। এসএসসি রেগুলেশন বলেন, এভরিথিং পালন করে। আরেকটা জিনিস ধরেন ইউনিলিভার, এখানে অনেক বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি সরকারের হাতে আছে, সরকারও ঠিক উদ্যোগ নিচ্ছে না। কিন্তু পার্শ্ববর্তী দেশে কিন্তু বিজনেস করার একটা শর্ত হচ্ছে আপনাকে কিছু অংশ সেই দেশের জনগণের কাছে ছেড়ে দিতে হবে। তো 2-4টা যদি ভালো, এক গ্রামীণ ফোন আসার পর কিন্তু পুঁজিবাজারের চেহারা পাল্টে গিয়েছিল। তো এখন প্রথম কাজ হচ্ছে সরকারের এই 26টি কোম্পানি কেন আসছে না, এটি নিয়ে আপনারা বৈঠক করেছেন, মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীও বলেছেন 2-1টা আসার জন্য। অর্থমন্ত্রী ওনারা আশ্বস্ত করেছেন যে এগুলো নিয়ে কাজ হচ্ছে। কিন্তু আমাদের বক্তব্যটা কিন্তু শুধু সরকারের 26টা কোম্পানি নয়, সরকারের 26টার চেয়ে অনেক বেশি। সাজ্জাদ ভাই যেটা বললেন, যে অনেক বড় বড় গ্রুপ আমাদের রয়ে গেছে যাদের হাজার হাজার কোটি টাকা টার্নওভার, তারা কেন পুঁজিবাজারে সম্পৃক্ত হওয়ার আগ্রহ পাচ্ছে না? তাদেরকে আগ্রহী করার জন্য আমি আরেকটা কথা বলি আপনাকে, যেমন ধরেন স্কোয়ার কোম্পানি, স্কোয়ার টয়লেট্রি, স্কোয়ার হাসপাতাল আসেনি, আমাদের কিছু অ্যাডভার্স অভিজ্ঞতা হয়েছে। যখন দেখেন এখন এজিএম গুলোকে এখন বিনিয়োগকারীরা জান না, এটি সম্পর্কে আপনি একটু গভীরভাবে খোঁজ খবর নিলে দেখবেন। এই জন্য এজিএম এর অব্যবস্থাপনার কারণেও কিন্তু অনেক কোম্পানি আসছে। একটা পয়েন্ট উনি রেজ করেছেন, আপনি সাংবাদিক হিসেবে আমার মনে হয় যে এই বিষয়টা সম্পর্কে আপনার, এই যে এজিএম এর কথা উনি বললেন যে এজিএম এ বিনিয়োগকারীরা যাচ্ছে না, সমস্যাটা কোথায়? এটা আসলে বিনিয়োগকারীরা কেন যাচ্ছে না, আমিও ধরেন যে আমি কখনো এজিএম এ যাইনি আসলে কোনো এজিএম এ। ওটা হয়তো আমার ক্ষেত্রে কি করণীয় আছে, রাইট, মানে আমার ক্ষেত্রে হতে পারে যে আমি হয়তো সময় নেই। কিন্তু যেটা আমার ধারণা ছিল যে স্মল ইনভেস্টররা এজিএম এ যায়, এবং এজিএম নিয়ে তো অনেক কথা আমরা শুনেছি যে এটা নিয়ে বিভিন্ন ধরনের আপনার সর্ট অফ ধরেন যে একটু সেট হয় আর কি, একটা সেট স্টেজ, এবং লোকজনও একটু সেট, ম্যানেজমেন্টের লোকজন থাকে। সো এইসব কারণে আমার ধারণা যে যারা রিয়েল ইনভেস্টর তারা আসলে ইন্টারেস্টটা হারিয়ে ফেলেছে, যে সবকিছু অনেক সময় আপনার ভয়েসটাই থাকে না বলার। আবার সেই জায়গাতে তো এখন আমি যেটা মনে করি যে বিনিয়োগকারীকে তো আসলে এই প্রতিকূল অবস্থাতে বিনিয়োগকারীকে, রিয়েল বিনিয়োগকারী যারা, তাদেরকে আগেই আসতে হবে। শুধু বিনিয়োগকারীর কথা বলিনি, মানে এজিএম এর অবস্থা এত ভয়ঙ্কর যে ভালো কোম্পানিগুলি যে আসবে তারাই অপমানিত হতে চান না। ব্যাপারটা হচ্ছে অনেক ক্ষেত্রে স্কোয়ারের মতো যারা ডিভিডেন্ড বা কোনো রকম প্রবলেম নাই, তাদেরও দেখা গেছে যে অনেক এজিএম এ অপদস্থ হতে হচ্ছে। সেটা হট্টগোল একটু হয়, হতে পারে, কিন্তু মূলত ধরেন যে কোম্পানিগুলো যে আসেন, আপনার আমি বলি যে একবার বড় গ্রুপ যে কয়েকটা নাম বললাম তাদের একজন বলছিলেন যে উনি একটা চেষ্টা করেছিলেন ওনার একটা কোম্পানি লিস্টেড করা। কোম্পানিটা আমাদের সময় একদম শেষ পর্যায়ে, ওকে 10 সেকেন্ডে শেষ করে দিই। তো উনি ওনার 6 কোটি টাকার কোম্পানি, উনি ধরেন যে যখন লিস্টেড করতে গেছেন সেটার ভ্যালুয়েশন হয়েছে 70 crore। তো উনি প্রপোর্শনেটলি প্রিমিয়াম চেয়েছেন, এখন এসইসি দিবে না, তো উনি কেন আসবেন? ধন্যবাদ সাজ্জাদ ভাই, ধন্যবাদ বিপ্লব ভাই। প্রিয় দর্শক, আমাদের আজকে প্রায় শেষ পর্যায়ে আমরা আছি। আমরা চেষ্টা করেছি আপনাদের বিষয়গুলা নিয়ে আলোচনা করতে। আমরা দেখতে চাই একটি শক্তিশালী পুঁজিবাজার, যেখানে আমাদের বিনিয়োগকারীরা বিনিয়োগ করে নিজেরা লাভবান হবে, দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে। সেই প্রত্যাশায় আমরা আজকে বিদায় নিচ্ছি। আগামী দিন অন্য কোনো অতিথির সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রিয় দর্শক, আপনারা
এই অনুষ্ঠানের উল্লেখযোগ্য অংশ আগামী দিন দেখতে পাবেন দৈনিক শেয়ার বিজে। ধন্যবাদ সবাইকে।